স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 12 পি ব্লক চ্যাপ্টার হ্যালোজেন পড়বো ক্লাস 3, ঠিক আছে? তো হ্যালোজেনের কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা হবে। তো প্রথম যেটা বলবো, দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন, এই হচ্ছে হ্যালোজেন ছিল। তো হ্যালোজেনের মধ্যে দেখো ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যানোমালাস বিহেভিয়ার অফ ফ্লুরিন, মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ ফ্লুরিন। ফ্লুরিন একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, মানে পুরো তোমাদের মতো, মানে এই বয়সের ছেলেমেয়েরা যেমন একটু অন্যরকম বিহেভিয়ার করে, ফ্লুরিনটাও ঠিক সেরকম, ঠিক আছে? মানে ফ্লুরিন আর তোমরা ঠিক একই বিহেভিয়ার মনে হয়, আমার মনে হচ্ছে, ঠিক আছে? কেন দেখো, তো ফ্লুরিন কেন অন্য হ্যালোজেনের থেকে আলাদা বিহেভিয়ার করে? তো ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন যদি দেখা যায় 9 মানে 1s2 2s2 2p5। দেখো এই লাস্ট সেল এটা 2s2 2p5, এর দেখো 2d হয় না, কারণ সেকেন্ড সেলে s আর p থাকে, d থাকে না, তার মানে ভ্যাকেন্ট d নেই, মানে 2s2p লাস্ট, এর কোনো ভ্যাকেন্ট d অরবিটাল নেই। কিন্তু অন্য আদার্স হ্যালোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, Cl এর যদি ইলেকট্রন কনফিগারেশন করো তাহলে দেখবে 3s2 3p5 পাচ্ছ, হ্যাঁ কি না? মানে তার কিন্তু ভ্যাকেন্ট 3d অরবিটাল রয়েছে। এটা মানে এই ডিফারেন্সের জন্যই তো ফ্লুরিনটা আলাদা বিহেভিয়ার করছে। ফ্লুরিনের সাইজটা অন্য হ্যালোজেনের তুলনায় ছোট হয়। ফ্লুরিনের Fa বন্ড তাড়াতাড়ি ভেঙে যায়, কেন না এই যে লোন পেয়ারটা থাকে বলে, এই লোন পেয়ার রিপালশনটা বেশি হয় বলে তাড়াতাড়ি ভেঙে যায়। এই রিজনের জন্য ফ্লুরিন আলাদা বিহেভ করে এবং এটা অ্যাবনর্মাল বলা যায় ফ্লুরিনকে। ফ্লুরিনকে আরেকটা নাম দেওয়া হয়েছে সুপার হ্যালোজেন, ঠিক আছে? যেমন দেখবে ফ্লুরিনকে যদি তুমি জলে দাও, অক্সিজেন গ্যাস, ওজোন গ্যাস দুটোই তৈরি করে, কিন্তু অন্য হ্যালোজেনকে জলে দিলে শুধু অক্সিজেন গ্যাস তৈরি হয়। এখানে ওজোন গ্যাসও তৈরি হয় বলে না একটু আঁশটে গন্ধ পাওয়া যায় ফ্লুরিনকে জলে দিলে, ঠিক আছে? তো এইগুলো জানতে হবে। তো নেক্সট দেখো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, এটা কি জিনিস? ইন্টার হ্যালোজেন মিন্স two different type of halogen add to form interhalogen। দুটো আলাদা আলাদা হ্যালোজেন জুড়ে যে কম্পাউন্ড তৈরি করে তাকে বলে ইন্টারহ্যালোজেন। সাপোজ আমি একটা কথা বলি, ধরো আমি I2 দিলাম আর ICl দিলাম, কোনটা হ্যালোজেন কোনটা ইন্টারহ্যালোজেন বল? এটা হ্যালোজেন, কারণ দুটোই তো একই এলিমেন্ট, দুটোই I। কিন্তু এটা একটা কম্পাউন্ড যেখানে হ্যালোজেন দুটো দেখো আলাদা, ডিফারেন্ট হ্যালোজেন, দ্যাট ইজ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, দ্যাট ইজ হ্যালোজেন এলিমেন্ট। বুঝা গেল? এই দুজন আলাদা ব্যাপার, ইন্টারহ্যালোজেন এটা, এটা হ্যালোজেন। যখন কোনো কম্পাউন্ডের মধ্যে দুটো আলাদা হ্যালোজেন থাকবে তখন তাকে ইন্টারহ্যালোজেন বা বাংলায় বলে আন্তঃহ্যালোজেন বলে, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন ভালো থাকে, ইন্টারহ্যালোজেন আর হ্যালোজেনের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ, কে বেশি সক্রিয়? দেখো একই সেম হ্যালোজেন অ্যাটম থাকলে এই যে বন্ডের পেয়ার দুটো পুরো মাঝখানে থাকে, কিন্তু দুটো আলাদা থাকলে মাঝখানে থাকবে না, কেন? Cl বেশি ইলেকট্রোনেগেটিভ বলে Cl এর দিকে বেশি সরে যায়, যত বেশি সরে যাবে তত বন্ডটা তাড়াতাড়ি ব্রেক করে যাবে, ওই জন্য এ বেশি রিঅ্যাক্টিভ হয় ইন্টারহ্যালোজেনটা, ঠিক আছে? তো দেখো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড কত টাইপের হতে পারে? XX-, XX-3, XX-5, XX-7। কেন এতগুলো 4 রকম কেন হলো? তার কারণ শোনো। ধরো Cl, ক্লোরিনের 3s2 3p5 লাস্ট সেল, ঠিক আছে? 3s2 3p5, তার মানে দেখো ভালো করে শোনো, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিন্তু এর ভ্যাকেন্ট d অরবিটাল আছে। ভ্যাকেন্ট d অরবিটাল আছে মানে বুঝতে পারছো, এক্সাইটেড স্টেটে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে 3টে আনপেয়ার্ড হবে, আবার চলে গেলে 5টা আনপেয়ার্ড হবে, আবার চলে গেলে 7টা আনপেয়ার্ড হবে, মানে 7খানা পর্যন্ত বন্ড করতে পারে, মানে 1টা 3টে 5টা 7টা, ওই যে 1 3 5 7 4 রকমের হয়। কিন্তু ফ্লুরিন কিন্তু ভ্যাকেন্ট d নেই, ফ্লুরিন কিন্তু অনলি XX- এই কম্পাউন্ডেই ফর্ম করে, বাকি হ্যালোজেন কিন্তু 4 রকমের ফর্ম করে, ঠিক আছে? তো এই হচ্ছে ইন্টারহ্যালোজেন সম্পর্কে জানলে। নেক্সট অক্সো অ্যাসিড অফ হ্যালোজেন। আচ্ছা তোমরা হ্যালোজেনের অ্যাসিড শুনেছো কি? HCl যেমন একটা হ্যালোজেন অ্যাসিড, তাই না? কিন্তু এই নাম এটা দেখেছো HClO, মানে এটা HCl এর সাথে আবার ওয়্যাড হয়ে গেছে, এটা একটা অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিড মানে যে হ্যালোজেন অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকবে, যেমন HClO হাইপোক্লোরাস অ্যাসিড, HClO2, HClO হাইপোক্লোরাস অ্যাসিড, HClO2 ক্লোরাস অ্যাসিড, HClO3 ক্লোরিক অ্যাসিড, HClO4 পারক্লোরিক অ্যাসিড। দেখো এদের স্ট্রাকচার যদি আঁকা যায় তাহলে দেখবে এই Cl এর সঙ্গে একটা OH আছে, আর দেখবে এই Cl এর 3টে লোন পেয়ার আছে। এর যদি স্ট্রাকচার আঁকো তাহলে দেখবে এই Cl এর সাথে একটা OH আছে, একটা ডাবল বন্ড ও আছে, আর দুটো লোন পেয়ার আছে। এর যদি স্ট্রাকচার আঁকো
একটা লোন পেয়ার দুটো ডাবল বন্ড ও থাকবে আর একটা ওয়েজ থাকবে। আর এর যদি আঁকো কোনো লোন পেয়ার থাকবে না, সরি সবকটাই ডাবল বন্ড, সিএল এর সাথে সবকটাই ডাবল বন্ড থাকবে, তিনটে ডাবল বন্ড আর একটা ওয়েজ। ঠিক আছে, এবার এরা সবাই অ্যাসিড মানে H+ ছাড়বে। কেন H+ ছাড়বে? এই বন্ডটা ভাঙবে তো জলে দিলে, ভাঙলে H+ ছাড়ছে, এই বন্ডটা ভাঙলে H+ ছাড়বে। আচ্ছা সবাই H+ ছাড়লো, সবাই H+ ছাড়লো, ছাড়ার পর এটা কি তৈরি করবে? ClO মাইনাস H+ ছাড়ার পর এর এই H+ টা ছেড়ে দেওয়ার পর কি তৈরি করবে? ClO মাইনাস, একটা ডাবল বন্ড আছে, এও ছাড়ার পর ClO মাইনাস, এর সাথে দুটো ডাবল বন্ড আছে, এও তাই ClO মাইনাস, এর সাথে তিনটে ডাবল বন্ড আছে। ভালো করে দেখো, একমাত্র এটা স্টেবিলিটিটা অনেক বেশি। কেন বলো তো? এই মাইনাস চার্জটা দেখো এইখানটায় পড়ে দেখো রেজোন্যান্স করছে, দেখো এই একটা রেজোন্যান্স, আবার এই মাইনাসটা পড়ে এইখানে যাচ্ছে, আবার একটা রেজোন্যান্স, এই মাইনাসটা পড়ে এখানে হচ্ছে, তিনটে রেজোন্যান্স হচ্ছে। এখানে দেখো দুটো রেজোন্যান্স হবে, দুদিকে দুটো ডাবল বন্ড আছে, এর মাত্র একটা রেজোন্যান্স হবে, এর কোনো রেজোন্যান্স হবে না। যত রেজোন্যান্স বেশি হবে তত স্টেবিলিটি বেশি, তাহলে স্টেবিলিটি বেশি। তাহলে বাবু এই কম্পাউন্ড H+ ছাড়ার পরে স্টেবিলিটি বেশি হচ্ছে। স্টেবিলিটি মানে সুখে শান্তিতে থাকা, তার মানে কে H+ ছাড়ার পর বেশি সুখ শান্তি পাচ্ছে? এ H+ ছাড়ার পর বেশি সুখ শান্তি পাচ্ছে, তার মানে এ H+ তাড়াতাড়ি ছাড়তে চাইবে। H+ যত বেশি ছাড়বে তার অ্যাসিডিটি বা আম্লিকতা বেশি হবে। তার মানে কে বেশি অ্যাসিডিক? HClO4 বেশি অ্যাসিডিক, HClO কিন্তু কম অ্যাসিডিক। বুঝে গেল ব্যাপার? আর কি, আমি এখানে দেখো ওগুলো নাম্বারটা আলাদা 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 আছে। এবার ধরো একই হাই মানে অক্সো অ্যাসিডে শুধু হ্যালোজেন গুলো ডিফারেন্ট। সাপোজ আমি কোশ্চেন দিচ্ছি, HClO দিয়েছি, HClO আর একটা হচ্ছে HBRO মানে এইটা, আর একটা HIO মানে এইটা। হ্যালোজেন গুলো শুধু আলাদা, কে বেশি অ্যাসিডিক? দেখো এরও তো H বন্ডটা ভাঙবে, এরও H বন্ডটা ভাঙবে, এরও H বন্ডটা ভাঙবে, কিন্তু দেখো এই Cl বেশি ইলেকট্রোনেগেটিভ, Br অতটা নয়, I আরো কম। Cl বেশি ইলেকট্রোনেগেটিভ মানে এ যত ইলেকট্রন এখান থেকে টেনে নেবে তত এর ক্রাইসিস বাড়ছে, আর এর যত ক্রাইসিস বাড়ছে তত এখান থেকে টেনে নিচ্ছে, তত এই বন্ডটা ভাঙার টেন্ডেন্সি বেশি হচ্ছে, কারণ এই বেশি অ্যাসিডিক, তারপরে তারপরে। বুঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাকে ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি দিয়ে সাজাতে দিতে পারে অক্সো অ্যাসিড সম্পর্কে। ঠিক আছে, এই কোশ্চেন। নেক্সট দেখো সিউডো হ্যালোজেন, ছদ্ম হ্যালোজেন। হ্যালোজেনের মতো দেখতে, মানে হ্যালোজেন সিউডো রূপে আছে, মানে আমি বলতে চাইছি যে বিহেভিয়ার করবে হ্যালোজেনের মতো, কিন্তু হ্যালোজেন নয়। যেমন আমি বলি Cn মাইনাস, এর বিহেভিয়ার পুরো Cl মাইনাসের মতো, মানে এমন দুটো পরমাণু বা দুটো বা তিনটে অ্যাটম, তার মধ্যে অবশ্যই একটা নাইট্রোজেন অ্যাটম যেন থাকে, Cn বলো বা SCN মাইনাস বলো, এরা যেন নাইট্রোজেন থাকবে, দু তিনটে অ্যাটম জুড়ে গিয়ে এমন একটা অ্যানায়নটা তৈরি করে, সেটা হ্যালাইড আয়নের মতো, মানে এরও বিহেভিয়ার Cl মাইনাসের মতো বিহেভিয়ার। ঠিক আছে, এগুলোকে বলা হয় সিউডো হ্যালাইড। এবার এদের ডাইমার মানে এরা দুখানা যদি জুড়ে যায় তাহলে কি হবে? Cn2, বা এরা দুখানা জুড়ে গেলে SCN2, এদের বিহেভিয়ারটা আবার Cl2 এর মতো বিহেভিয়ার, মানে হ্যালোজেনের মতো। দ্যাট ইজ সিউডো হ্যালোজেন, দ্যাট ইজ সিউডো হ্যালাইড। এগুলো সিউডো হ্যালাইড, আর এর ডাইমার গুলোকে বলা হয় সিউডো হ্যালোজেন। বুঝে গেল? নেক্সট দেখো, আমরা এটা করার পরে কিন্তু আমরা একদম হ্যালোজেন গ্রুপ 17 পুরো কমপ্লিট করে ফেললাম। দেখো টোটাল পি ব্লকে 12 এর চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট এবং এত হিউজ বড় একটা চ্যাপ্টারের মধ্যে আমরা চারটে পরিবার, চারটে ফ্যামিলির মধ্যে দুটো ফ্যামিলি শেষ আজকের ক্লাসে। নেক্সট কিন্তু ভিডিওটা ফোকাস রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা ফোকাস রাখো। নেক্সট ভিডিও কিন্তু আমরা গ্রুপ 16 চ্যালকোজেন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এটা আমরা কিন্তু লাস্ট আসছি। দেখো ব্লিচিং প্রপার্টি অফ হ্যালোজেন। ব্লিচিং প্রপার্টি অফ হ্যালোজেন মানে বাংলায় বলা হয় বিরঞ্জন ধর্ম। দেখো ব্যাপারটা কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই আমার চুলের কালার কি? কালো চুল। হ্যাঁ, তুমি বলবো লাল করেছেন স্যার, সেটা আবার আলাদা আর্টিফিশিয়ালি, সেটা পরে বলবো। তো দেখো এমনি নর্মালি তোমাদের বয়সে চুলটা কালো আছে, ধরো তোমার চুলের কালার কালো, কেন জানো? ওই চুলের মধ্যে একটা পিগমেন্ট আছে, একটা রঞ্জক পদার্থ আছে, যেটার ফাংশনাল গ্রুপ কোনো একটা ফাংশনাল গ্রুপের জন্যই কালো কালার তুমি দেখছো। ধরো এ ফাংশনাল গ্রুপ আছে, যার জন্যই তুমি ব্ল্যাক দেখছো ওটাকে। যদি চুলে এমন কিছু দাও, যদি ওই ফাংশনাল গ্রুপটার অক্সিডেশন হয়ে যায়, অক্সিডেশন মানে জারণ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা বি ফাংশনাল গ্রুপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আর ব্ল্যাক থাকবে না, কালার চেঞ্জ হবে। সাধারণত কালারলেস বা হোয়াইট, আমি ধরছি কালারলেস হয়ে গেল, কালারলেস হয়ে গেল। আবার এই ফাংশনাল গ্রুপকে তুমি যদি রিডাকশন করো, বিজারণ করো, তখন এর ফাংশনাল গ্রুপ সি হলো, সেটারও কালার হচ্ছে কালারলেস। তাহলে ভাবো
তোমার চুলের কালার ব্ল্যাক, তুমি ওকে অক্সিডেশন করলেও কালারলেস, রিডাকশন করলেও কালারলেস। এবার কি দিয়ে করবে? অক্সিডেশন করলে আমি ক্লোরিন জল দিয়ে করব, আর রিডাকশন করলে আমরা সালফার ডাইঅক্সাইড জল দিয়ে করব। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ক্লোরিন জল রিঅ্যাকশন করলে দেখো, ক্লোরিন জলের সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করবে HCl প্লাস HOCl, এইটা ভেঙে আবার তৈরি করবে HCl প্লাস ও, এই যে ন্যাসেন্ট অক্সিজেন, জায়মান অক্সিজেন তৈরি হচ্ছে, যে কিনা জারণের মাধ্যমে ব্ল্যাকটাকে কালারলেস করে দিচ্ছে, ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে দিচ্ছে। আর এখানে সালফার ডাইঅক্সাইড জল করলে এখানে 2 মোল জলের সঙ্গে রিঅ্যাকশন করবে, করে হবে H2SO4 প্লাস 2H, দেখো হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন, ন্যাসেন্ট হাইড্রোজেন। এই ন্যাসেন্ট হাইড্রোজেন কি করবে? রিডাকশন করে, হাইড্রোজেন মানে রিডাকশন করে আর অক্সিজেন মানে অক্সিডেশন করে। তার মানে এখানে অক্সিডেশনের মাধ্যমে ব্ল্যাকটাকে কালারলেস করছে, আর এটা রিডাকশনের মাধ্যমে ব্ল্যাকটাকে কালারলেস করছে। খুব এক্সাম্পল পরীক্ষায় প্রচুর বার আসে, সালফার ডাইঅক্সাইড আর ক্লোরিনের ব্লিচিং প্রপার্টির তুলনা করো, কম্প্যারিজন। তার মানে ক্লোরিন জল অক্সিজেনের মানে জারণের মাধ্যমে বিরঞ্জন করে, মানে হচ্ছে তোমার অক্সিডেশনের মাধ্যমে ব্লিচিং করে, আর SO2 হচ্ছে রিডাকশনের মাধ্যমে ব্লিচিং করছে। আর একটা কথা, ক্লোরিন জল দিয়ে মানে ব্লিচিং করলে দ্যাট ইজ পার্মানেন্ট, একদম চুল একবার সাদা হয়ে গেলে আর কালো হবে না ক্লোরিন জল দিয়ে করলে। কিন্তু সালফার ডাইঅক্সাইড জল দিয়ে করলে পার্মানেন্ট নয়, মানে সাদা হবে আবার পরে কালোতে ফিরে চলে আসবে। কেন? তার কারণ তোমার যে অক্সিডেশন হয়ে কালারলেস হলো, এই কালারলেস হওয়ার পরে যদি আমি এয়ার দিই, মানে অ্যাকচুয়ালি বায়ু যেটা এয়ার আছে, আমরা তো চুল যে কালো আছে সেটাকে যে আমি সাদা করেছি, এখন আমরা তো নর্মাল এয়ারে আছি। নর্মাল এয়ার ধরো আমি ব্ল্যাক কালার চুলের, সেটা কি হচ্ছে? কালারলেস হচ্ছে। ব্ল্যাক কালারটা কি হচ্ছে? কালারলেস হচ্ছে। অক্সিডেশনের মাধ্যমে কালারলেস হয়, রিডাকশনের মাধ্যমে কালারলেস হয়। এখন কথাটা হচ্ছে এই যে আমি কালারলেস, চুলটা আমার সাদা হয়ে গেছে, ভাবো আমি তো এয়ারে আছি, এয়ারে কিন্তু অক্সিজেন বেশি থাকে, তাহলে আরো অক্সিডেশন হবে, তাহলে অক্সিডেশনে তুমি কালারলেস করেছো, আরো এয়ারে রাখলে আরো কালারলেসের দিকে যাচ্ছে। কিন্তু রিডাকশনের মাধ্যমে করলে কি হবে? কালারলেস হলো, তাহলে এয়ারে রাখলে আবার কিন্তু অক্সিডেশন হয়ে আবার ব্ল্যাকে ফিরে আসতে পারে। তাহলে অক্সিডেশনে করলে কি হচ্ছে? কালারলেস হওয়ার পরে আরো এয়ার দিলে আরো কালারলেসের দিকে যাচ্ছে। কিন্তু এখানটা কি হবে? ব্ল্যাকে যদি তুমি রিডাকশন করে কালারলেস করো, সেই কালারলেসটাকে কিন্তু তুমি যদি এয়ারে রাখো, অক্সিডেশন করলে তো আবার ব্ল্যাকে ফিরে আসবে। তার মানে এটা ব্যাক করতে পারে, এটা ব্যাক করবে না, এটা পার্মানেন্ট হবে ক্লোরিন জল দিলে। ঠিক আছে, এটা খুব এক্সাম্পল, এটা না দিলেই নয়, খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো ক্লোরিন জলের সঙ্গে রিঅ্যাকশন করে প্রথমে এটা হচ্ছে, পরে এটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্লু লিটমাস জানো, যদি ব্লু লিটমাসে অ্যাসিড পড়লে কি হয়? রেড হয়। অ্যাকচুয়ালি এগুলো অ্যাসিড সব। ব্লু লিটমাস যদি ক্লোরিন জলে ধরো, দেখবে প্রথমে রেড হয়ে গেছে, এইগুলো অ্যাসিডের জন্য। আবার রেড কালারটা পরে কালারলেস কেন হয়ে যায় জানো? এই যে অক্সিজেনটা আসছে, যেটা ব্লিচিং করে দেয়, মানে বিরঞ্জন করে দেয় অক্সিডেশনের মাধ্যমে, করলে আবার কালারলেস হয়ে যায়। ওই জন্য প্রথমে নীল লিটমাসটা লাল হয়, পরে আবার সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ডিফারেন্ট আছে। তো আজ ক্লাস এখানে শেষ করলাম। গ্রুপ 17টা পুরো কমপ্লিট হলো। তোমরা ফোকাস থাকো, আমরা কিন্তু আরো হিউজ বড় একটা সাব চ্যাপ্টারের মধ্যে ঢুকবো গ্রুপ 16 পরের দিনের ক্লাসে। ঠিক আছে, ওকে, আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।